দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। সংযুক্ত আরব আমিরাতে গাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য দিন দিন বাংলাদেশি ব্যবসায়ীদের সুনাম বাড়ছে। ভালো মানের সেবা পেতে স্থানীয় সহ অন্য দেশের নাগরিকরাও ভিড় করছেন বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে। আর তাই বাড়তি লাভের আশায় প্রবাসীদের অনেকেই ঝুঁকছেন এই ব্যবসায়, যার ফলে বাড়ছে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগও। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ব্যক্তিগত গাড়িকে আরও আকর্ষণীয় করতে গাড়ির অভ্যন্তরে সাজসজ্জায় পরিবর্তন আনেন শৌখিন গাড়ির মালিকরা। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে গাড়ির ইন্টেরিয়র ডিজাইনের দোকানগুলোতে তাই ভিড় লেগেই থাকে। পছন্দের গাড়ি একটু ভিন্নভাবে উপস্থাপনের জন্য মালিকরা দক্ষ ও সুনাম আছে এমন প্রতিষ্ঠানে ছুটে যান। ড্যাশবোর্ড, সিট কাভার সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনে একজন দক্ষ কর্মী গাড়ির সৌন্দর্য বাড়িয়ে তোলেন। এক্ষেত্রে বাংলাদেশি মালিকানার দোকানগুলো গাড়ির মালিকদের প্রথম পছন্দ। এখানে আমরা মূলত গাড়ির ডেকোর করে থাকি, সিট, ফ্লোর এবং স্টারিং কভার, ড্যাশবোর্ড, বিভিন্ন গাড়ির ডেকোরগুলো আমরা করে থাকি এবং মাকফি, কুলিং কভার এগুলো আমরা লাগিয়ে থাকি। আমাদের বিভিন্ন কাস্টমার আছে, যেমন আমাদের অনেক বাঙালি ভাইজারা আছে, তারপরে আরাবিয়ানদের কাজ করে থাকি আমরা এখানে গাড়ির কাজ করাইতে আসছি আজকে কভার লাগানোর জন্য। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, দামও কম আছে। তো আমরা সবাই আসলে বাংলাদেশি মানুষের কাছে গেলেই ভালো হয়, ওনারা আমাদেরকে দেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে কাজটাও ভালো করে দিবে। পেশা পরিবর্তন করে অনেক কর্মী কাজ খুঁজে নিচ্ছেন গাড়ির ইন্টেরিয়র ডিজাইনের দোকানে। এসব ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত 5,000-এরও বেশি বাংলাদেশি। এখানে অনেক দেশের মানুষই আমাদের এখানে সিট কভার লাগাতে আসে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বাংলাদেশ থেকে যারাই আসবেন তারা কাজ শিক্ষা আসলে এখানে অনেক আপনার জন্য ইজি হবে। এখন ভালো আছি, স্যালারিও ভালো, সব কিছুই ভালো, সুযোগ সুবিধাও ভালো। তো অনুরোধ থাকবে আপনারা কাজ শিখে আসেন বা এখানে শিখেন, এই লাইনে আসেন। গাড়ির ইন্টেরিয়র ডিজাইনের মতো সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য পেশাতেও সুনামের সাথে কাজ করছে বাংলাদেশিরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 561 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ, যার মধ্যে 205 জন বাংলাদেশি রয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছে। গত 19 জানুয়ারি মালয়েশিয়ার বান্ডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে 750 বিদেশির কাগজপত্র যাচাই বাছাই করা হয়। বাকিদের বৈধতা থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের বর্তমানে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। কাতারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে হয় এই আয়োজন। কাতারে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং সামরিক কর্মকর্তাদের সম্মানে দোহার শেরাটনে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে কাতারের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ফায়েজ ফালহে আল শাম্মির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন। আরও বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। 21 নভেম্বর সশস্ত্র দিবস পালন করা হলেও গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে কাতারে এবার দেরিতে পালন করা হচ্ছে। সম্পর্ক আছে এবং যা প্রতিদিনই জোরদার হচ্ছে, সেটারই আজকে একটি প্রতিফলন দেখলাম। আর এই আমাদের সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের মাধ্যমে কাতারে আমি তো মনে করি যে বাংলাদেশের যে ইমেজ, সেটা আরও অনেক উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আইইবি বাহরাইন ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দেশটির জুয়েফার শহরের আল মঞ্জিল হোটেলে হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি প্রকৌশলী ডক্টর এস.এম. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডক্টর শাহ আলম। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম. মহিউদ্দিন কায়েস উপস্থিত ছিলেন। গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের সভাপতি মুইজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার দেলওয়ার হোসেন, শিবলি আহমেদ, মফিজ চৌধুরী সহ অনেকে। এ সময় জাতি
মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। আজকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাহরাইন কর্তৃক বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। সকল ইঞ্জিনিয়ার্স মেম্বার্স ফ্যামিলি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশি যে সমৃদ্ধ সংস্কৃতি সেটা বিদেশের মাটিতে এর বিকাশ ঘটবে। প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। গত বৃহস্পতিবার চট্টগ্রামের খুলশীতে রেঞ্জ কার্যালয়ে বিভাগের 11 জেলার প্রবাসীদের জন্য সদ্য চালু হওয়া প্রবাসী সহায়তা ডেস্ক নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় প্রবাসী সহায়তা ডেস্কের প্রচার ও প্রসারে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, প্রবাসীরা যাতে বিদেশে নিশ্চিন্তে থাকতে পারে তাই তাদের পরিবারের সদস্যদের পুলিশি সেবা এবং আইনি সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই ডেস্ক চালু করা হয়েছে। ডিআইজি জানান, ডেস্কের হটলাইনে সরাসরি কল দেওয়া ছাড়াও হোয়াটসঅ্যাপ, ইমো সহ অ্যাপের মাধ্যমে যোগাযোগও করা যাবে। এতে জ্যেষ্ঠ সাংবাদিক এজাজ মাহমুদ সহ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলা প্রেস ক্লাবের সভাপতি আহমদুল কবির, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ, জাহাঙ্গীর কবির বাপ্পি সহ অনেকে। পর্তুগালের সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য থেকে পর্তুগালে সফররত বাংলা কাগজের একটি প্রতিনিধি দল করে এই আয়োজন। শুক্রবার সন্ধ্যায় লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন। আগামী 12 ফেব্রুয়ারি পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাওয়া পর্তুগাল লাল হাভেলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে হয় আলোচনা। প্রথমবারের মতো পর্তুগালে হচ্ছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। নানা ক্ষেত্রে সফল পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের দেওয়া হবে এই অ্যাওয়ার্ড ও সম্মাননা। আয়োজনে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলা কাগজ পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, বাংলা কাগজের পর্তুগাল ব্যুরো প্রধান জাকির হোসেন, গোলাম আজম সহ আরও অনেকেই। ওমানে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ইচকি ট্রাভেলস এজেন্সি। দেশটির ইব্রা এলাকায় হয় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন। প্রবাসী ব্যবসায়ী মনির হোসেনের মালিকানাধীন ইচকি ট্রাভেলস এজেন্সির উদ্বোধন করেন বাংলাদেশ বিমান ওমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর হুমায়ুদ, সাইদ আল আমেরি, মোহাম্মদ শাহজাহান মুরাদ সহ আরও নানা শ্রেণী পেশার প্রবাসীরা। এ সময় প্রবাসীরা অভিযোগ করেন, বিশ্বের নানা প্রান্তে সুনাম অর্জন করা প্রবাসী নিজ দেশেই নানাভাবে হচ্ছেন। এই প্রতিষ্ঠান আমার ইব্রাবাসী সকলের, আমি সকলের দোয়া ও ভালোবাসা অর্জন করতে চাই। সবাই আমাকে সহযোগিতা করবেন। আমাদের সেবা এবং আমাদের সেবার হাত সবসময়ই প্রবাসীদের জন্য অবারিত থাকে। এবার চূড়া স্পর্শ করলো আমাদের প্রিয় যমুনা টেলিভিশন। হ্যাঁ, বিশ্বের সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় এখন প্রথম স্থানে বাংলাদেশের এই বেসরকারি টেলিভিশন। আনন্দঘন মুহূর্তে প্রিয় দর্শক, আপনাদের জানাই অভিনন্দন, কৃতজ্ঞতা। দেশ বিদেশে যেখানেই থাকুন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকুন। আপনাদের কাছেই দায়বদ্ধ এই টেলিভিশনের কর্মীরা। সময়টা 2014। দেশের সংবাদ ভিত্তিক চ্যানেলগুলোর সাথে যোগ হয় নতুন নাম যমুনা টেলিভিশন। পার হতে থাকে নানা চড়াই উতরাই, অল্প সময়ে জায়গা করে নেয় দর্শকের হৃদয়ে। নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। জলবায়ু সম্মেলন, হাজার হাজার দোকানে অদম্য একদল সাংবাদিক ঘটনার এপিঠ ওপিঠ আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টায় এগিয়ে যেতে থাকে। মানুষের দুর্ভোগ, সমস্যা, সমাধান, জবাবদিহিতা, আনন্দ উচ্ছ্বাসের সংবাদ চোখের সামনে এনে দিতে দিন রাত নিরলস পেশাদারিত্বের পথে হাঁটতে থাকে যমুনা। আমিনুল ইসলাম লেখা, কিন্তু আপনার নাম কি আমিনুল ইসলাম? কেন ঢুকলেন আপনি? আমি ইমানি দায়িত্ব এটা আমার। আমি একটু দেখি মিলাই আপনি। 7 নম্বরে আমি আসতেছি। এমনি করে দেশ বিদেশের বড় বড় ঘটনার আদ্যপান্ত কভার করে আপনাদের আস্থার জায়গায় পৌঁছাতে থাকে। আর একটু রাত গড়াবে তত এখানকার পরিবেশ। তাদের স্বপ্নের পদ্মা সেতুকে শত শত কোটি টাকার সম্পদ, নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন, মন্ত্রী হিসেবে তাদের কার্যক্রম। সেই ধারাবাহিকতায় বিশ্বের সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় এখন প্রথম স্থানটি বাংলাদেশের গণমাধ্যম যমুনা টেলিভিশনের। এই তালিকায় যমুনা টেলিভিশন পেছনে ফেলেছে আল জাজিরা, আজ তাক, CNN এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে। যমুনা টেলিভিশনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা বিশ্বাস করি আমাদের এই ডেডিকেশনটাই আমাদেরকে সর্বোচ্চ জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে দর্শকদের ভালোবাসা আর বিশ্বাস অর্জন। বিশ্ব রাজনীতির যে জটিল সমীকরণ, সেটা আমরা চাই যে সহজভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে। মাত্র এক সপ্তাহ আগে বিশ্বের সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের র্যাঙ্কিংয়ে নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল যমুনা টেলিভিশন। দর্শক আমাদের উপর আস্থা রেখেছে
আমরা সেই আস্থার প্রতিদান দিতে পারবো। অর্জন আসলে আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং এই জায়গাটাকে সবসময় ধরে রাখতে চাই। যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণকারী কয়েকটি সাইটের মধ্যে অন্যতম সোশ্যাল ব্লেড। তারা শুধু নিউজের সংখ্যা এবং ভিউজ আমলে নেয় না, বরং নিউজ কী ধরনের প্রভাব ফেলে এবং সেগুলোর গুণগত মান কেমন সেটাতে গুরুত্ব দেয় র্যাঙ্কিং নির্ধারণে। তারা আসলে দেখতে চায় যে একটা চ্যানেল কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল, অর্থাৎ অডিয়েন্সের উপর কতটুকু সে প্রভাব রাখছে। দর্শক, আচমকা যমুনা টেলিভিশনের এই র্যাঙ্কিং নয়। 2020 সালে বিশ্বের শীর্ষ সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় পঞ্চমে উঠে আসে যমুনা টেলিভিশন। তারপর 2022 সালে গোটা বিশ্বে তৃতীয় স্থানটিতে নিজের নাম লেখায় সাধারণ মানুষের কথা বলা এই সংবাদ চ্যানেলটি। সাধারণ মানুষের কথা আমরা সবসময় বলতে চেয়েছি, যারা এই টেলিভিশনের দর্শক তাদের কথা আমরা বলতে চেয়েছি। আমরা যখন দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অনিয়ম নিয়ে কথা বলি সেটাও মানুষ বিশ্বাস করে। ফলে সরকারের ভুলগুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, সরকারের ভালো কাজের প্রশংসাও আমরা করি, যে কারণে আমরা মনে করি যে আমাদের কোনো দলীয় পরিচয় নেই। এছাড়াও বিগত বছরগুলোতে ষষ্ঠ ও চতুর্থ স্থান আলোকিত করেছিল বাংলাদেশের এই গণমাধ্যম, যে নজির এখনো স্থাপন করতে পারেনি দেশের অন্য কোনো গণমাধ্যম। আপনাদের দ্বারে বস্তুনিষ্ঠতা গুরুত্ব দিয়ে সবার আগে সঠিক তথ্যটা যেন পৌঁছাতে পারে সেই লক্ষ্যে যমুনা টেলিভিশনে অতন্ত্র প্রহরীর মতো নজরদারি করেন বার্তা সম্পাদকরা। আমাদের যে দায়বদ্ধতা বেড়ে গেল, তাদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা বোধ, সেইটা আমরা সামনে আরও এগিয়ে নিয়ে যাব। আমরা আরও বেশি কন্টেন্ট দিয়ে, সুন্দর কন্টেন্ট দিয়ে, সঠিক কন্টেন্ট দিয়ে তাদেরকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল আমরা আশা করি দেখতে বাধ্য করব। একটা গণমাধ্যম যখন নিরপেক্ষ হয় সেটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের চলার পথের সহায়ক হয় সবসময়। দর্শকের প্রতি আমাদের বিশ্বাস ছিল এবং দর্শকই আমাদেরকে কিন্তু আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার বলিষ্ঠ সাহসে যমুনা টেলিভিশন এখন বিশ্বের দরবারে লাল সবুজের বাংলাদেশ নামটিকে নিয়ে গেল সর্বোচ্চ চূড়ায়। আপনাদের ভালোবাসায় আমরা যমুনা পরিবার ঋণী হয়ে থাকলাম। প্রচেষ্টা থাকবে বারবার প্রমাণ করার যমুনাকে ভালোবেসে ভুল করেননি আপনারা। যমুনা পরিবারের দায় আপনাদের কাছে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর। গ্রুপ এ এর ম্যাচে ভারতের বিপক্ষে 84 রানের হার দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ভারতের দেয়া 252 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 167 রানে গুটিয়ে যায় মাহফুজুর রহমান রাব্বির দল। ভারতের হয়ে 76 রান করা আদর্শ সিং ম্যাচ সেরা নির্বাচিত হন। 252 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের যুবারা। 14 রান করে জিসান ফিরলে ভাঙে 38 রানের উদ্বোধনী জুটি। এরপরই পথ হারা পথিক টাইগার্সরা। স্কোরবোর্ডে 50 রান তুলতেই 4 উইকেট হারায় তারা। এরপর আরিফুল ইসলাম ও শিহাব জেমসের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। আরিফুল 41 রান করে ফিরলে আবারও ম্যাচ থেকে ছিটকে যায় লাল সবুজের প্রতিনিধিরা। শিহাব ড্রেসিং রুমে ফেরেন 54 রান করে। ফলে বড় হার সঙ্গী হয় বাংলাদেশের। আর ভারতের যুবারাও বিশ্বকাপের মঞ্চে প্রলেপ দেয় এশিয়া কাপের ক্ষতে। এর আগে ব্লুমফন্টেইনে নতুন বলে দুর্দান্ত শুরু করেছিলেন মারুফ মৃধা। তার পেস আর সুইং সামলাতে গিয়ে 31 রানে টপ অর্ডারে 2 ব্যাটারকে হারায় ভারত অনূর্ধ্ব-19 দল। এরপর আদর্শ সিং ও উদয় সাহারানের 116 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ দিকে অবিনাশ ও সচিন দাসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় তারা। বাংলাদেশের হয়ে একাই 5 উইকেট শিকার করেন মারুফ। 7 উইকেট হারিয়ে 251 রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 76 রান করেন আদর্শ সিং। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।